আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। এই তো আজকে ছট পূজাও শেষ হয়ে গেল। মানে এবছরের যত পুজো ছিল সব শেষ। এবার আগের দিন যেমন বললাম, নিজের কাজে আবার ফিরে আসতে হবে, নিজের কাজে মন দিতে হবে। ঠিক সেই দিনটা চলে এলো। এবার থেকে তোমরা তোমাদের কর্মে লেগে পড়ো, বেশি বেশি করে ভৌতিক কথা শোনো, বেশি বেশি করে ভৌতিক কথা পডকাস্ট শোনো। অ্যানিমেশন চ্যানেল তো আছেই, যদিও পডকাস্টে অনেক দিন এপিসোড আসেনি, কিন্তু খুব শীঘ্রই একটা চমক দেখতে পাবে। মানে বন্ধ যে এতদিন ছিল সেটার পরিবর্তে তোমরা এমন কিছু পাবে যে এতদিন বন্ধ থাকার বিষয়টাই ভুলে যাবে। যাই হোক, বেশি কথা বলবো না। আজকে তোমরা 3টে ঘটনা শুনবে। প্রথম 2টো ঘটনা একজন ট্রাক ড্রাইভারের জীবনে ঘটে যাওয়া ঘটনা, এবং তৃতীয় ঘটনাটা মেলা থেকে ফেরার পথে। 3টে ঘটনায় একদম জমজমাট হতে চলেছে। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি। প্রথম ঘটনা। সময়টা খুব একটা পুরনো নয়, প্রায় 2014 সালের দিকে ঘটেছিল। তখন আমি ট্রাক চালাতাম, অনেকে লরি বলে। তো কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাতায়াত করতাম প্রায়। রাতভর ড্রাইভ, মাঝখানে চা, সিগারেট, একটানা হেডলাইটের আলোয় শুকনো রাস্তা, এসব ছিল রোজকার ব্যাপার। ভূত ভয় এসব কথায় হাসতাম। কিন্তু ওই একটা রাতের পর থেকে আমি আজও রাস্তায় রাতে একা ড্রাইভ করি না। সেদিনও যেরকম একটা লোড নিয়ে রওনা দিয়েছিলাম তেমনই ছিল। শ্যামবাজার থেকে মাল উঠিয়েছি, উত্তরবঙ্গের দিকে যাব। মাল হালকা, তাই ট্রাকও খুব বেশি স্পিড তুলছিল। সঙ্গে ছিল আমার হেল্পার রাজা। ছেলেটা তখন নতুন, বয়স 18-19 হবে। রাত তখন প্রায় 10:30। বৃষ্টি থেমে গিয়েছিল কিছুক্ষণ আগে, কিন্তু রাস্তা একেবারে ভিজে। হেডলাইটের আলোয় দূর দূর পর্যন্ত সাদা কুয়াশা ছড়িয়েছিল। আমরা তখন এক ফাঁকা হাইওয়ে দিয়ে যাচ্ছি। চারপাশে শুধুই অন্ধকার, মাঝে মাঝে জঙ্গলের মতো গাছপালা। রাজা তখন ঘুমোচ্ছিল সিটের কোণে। আমি তখন গান চালিয়ে রেখেছিলাম ধীরে। রেডিওতে পুরনো হেমন্ত মুখোপাধ্যায় বাজছিল। হঠাৎ চোখে পড়ল সামনে রাস্তার মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে, একটা সাদা কাপড় পরা লোক। আমি হর্ন বাজালাম, কিন্তু লোকটা নড়ল না। প্রথমে ভাবলাম হয়তো পাগল বা মাতাল। তারপর হেডলাইট যখন একেবারে তার গায়ে পড়ল, তখন দেখলাম লোকটার মুখটাই দেখা যাচ্ছে না, পুরো চুলে ঢাকা। আমি হঠাৎ ব্রেক কষে দিলাম। রাজা ঘুম থেকে চমকে উঠে পড়ল। কি হয়েছে দাদা? কি হয়েছে? আমি বললাম, দেখ না, সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে। রাজা সামনে তাকিয়ে বলে, কোথায়? আমি অবাক হয়ে দেখলাম কেউ নেই, রাস্তা পুরো ফাঁকা। আমি ভেবে নিলাম হয়তো চোখে ভুল দেখেছি। একটু পর আবার ট্রাক চালানো শুরু করলাম, কিন্তু মনটা কেমন একটা অস্বস্তিতে ভরে গেল। হালকা কুয়াশার মধ্যেই লাইটের আলোয় কিছুক্ষণ পরপরই মনে হচ্ছিল রাস্তার ধারে কেউ দাঁড়িয়ে আছে। রাজা বলল, দাদা একটু দাঁড়ান, জল খাবো। আমি রাস্তার পাশে গাড়ি থামালাম, দুজনেই নামলাম। হাওয়াটা খুব ঠান্ডা, কিন্তু কেমন যেন একটা গন্ধ। ভেজা মাটির সঙ্গে যেন পুরনো জং ধরা লোহার গন্ধ মিশে আছে। রাজা পাশের ঝোপে গেল। আমি লরির পাশে দাঁড়িয়ে বিড়ি ধরালাম। ঠিক তখনই শুনলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে, একদম ধীরে, টান দিয়ে, ওড়ু ওড়ু। আমি থমকে গেলাম, চারিপাশে তাকালাম, কেউ নেই। আর এইখানে আমাকে ডাকার মতো তো কেউ নেই। আমাকে তো এখানে কেউ চেনে না। রাজা তখনও ঝোপের দিকে। আমি চেঁচিয়ে বললাম, রাজা তুই বললি কিছু? ও বলল, না দাদা, আমি তো জল খাইতেছিলাম। আমি কিছু না বলে গাড়িতে উঠে ইঞ্জিন চালালাম। এবার বলে দিই যে ও জল খেতে কেন নামলো। আদতে আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন পাশে একটা কল চোখে পড়েছিল, টিউবওয়েল যেটাকে বলে। সেখানে জল এনে সে ওখানেই খাচ্ছিল।
বোতলের জল শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, জল খেয়ে রাজা উঠে এলো। তারপর আবার রওনা দিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, যতই চালাই মনে হচ্ছিল কেউ যেন ট্রাকের কেবিনের পেছনে বসে আছে। পেছনে তাকাতে সাহস হচ্ছিল না। তখন প্রায় রাত 1টা। রাস্তার এদিক ওদিকে কোনো আলো নেই। হেডলাইটের আলোয় কুয়াশার মধ্যে ট্রাকের আওয়াজটা যেন আরও ভারী লাগছিল। রাজা তখন ঘুমে ঢুলছে। আমি একবার পেছনের আয়নায় তাকালাম। স্পষ্ট দেখলাম আমার সিটের পেছনে কারোর একটা ছায়া, চুলে ঢাকা, কিন্তু মাথাটা কাত হয়ে আমার দিকে তাকানো। আমার হাত অবশ হয়ে গেল। ব্রেক কষে ট্রাক থামিয়ে দিলাম। রাজা চমকে উঠে বলল, কেন থামাইছেন দাদা? আমি কাপা গলায় বললাম, পেছনে পেছনে কে আছে? রাজা হাসতে হাসতে বলল, পেছনে কেউ নাই তো। আমি সাথে সাথে দরজা খুলে নিচে নেমে পড়লাম। ট্রাকের চারপাশ ঘুরে দেখলাম, কেউ নেই। আবার কেবিনে উঠলাম, কিন্তু কেবিনের ভেতরটা ঠান্ডা, একেবারে বরফের মতো। রাজা বলল, দাদা আপনি ঠিক আছেন? আমি কিচ্ছু বললাম না, কেবল গাড়ি চালানো শুরু করলাম। কিছু দূর গিয়ে রাস্তার ধারে একটা ছোট্ট দোকান দেখলাম, চায়ের দোকান। সামনে কয়েকটা ট্রাক দাঁড়ানো। আমি ভাবলাম একটু চা খেয়ে মাথাটা ঠান্ডা করি। আমরা থামলাম। দোকানের মালিক বয়স্ক লোক, ধুতি গেঞ্জি পরা। আমি চা নিতে নিতে বললাম, কাকা এই রাস্তায় আজব কিছু হয় কখনো? লোকটা একবার আমার মুখের দিকে তাকিয়ে হাসল, তারপর বলল, রাত 10টার পর ওই রাস্তায় বেশি গাড়ি যায় না বাবু, সবাই এড়িয়েই চলে। আমি বললাম, কেন? লোকটা বলল, বছর 5 আগে একটা ট্রাক উল্টে গেছিল এখান থেকে 8 কিলোমিটার দূরে। চালকটা সেখানেই মরছিল। তার বউ সেদিন ওর সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু যায়নি। পরে নাকি ওই মেয়েটার লাশও ওই রাস্তাতেই পাওয়া গেছিল। তারপর থেকে মাঝে মাঝে নাকি কেউ কেউ ওকে দেখে, সাদা কাপড় পরা, চুলে ঢাকা মুখ। আমার ঠোঁট শুকিয়ে গেল, চা হাতে কাঁপছিল। রাজা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলে, দাদা ওই রাস্তায় আমরা তো একটু আগেই গিয়েছিলাম। আমি মাথা নাড়লাম। দোকানদার বলল, তোমরা তো এই রাস্তা পার হয়েছ, কিছু দেখোনি? আমি শুধু বললাম, না। কিন্তু ভেতরে ভেতরে একটা অজানা ঠান্ডা ঢেউ বয়ে যাচ্ছিল শরীরের ভেতর দিয়ে। আমরা চা খেয়ে আবার গাড়িতে উঠলাম। আমি ঠিক করলাম আর থামব না, একদম ভোর পর্যন্ত চালিয়ে যাব। কিন্তু রাত তখনও অনেক বাকি, আর ওই রাতটা যেন শেষই হচ্ছিল না। রাত প্রায় 2:30। রাস্তা সম্পূর্ণ ফাঁকা। রাজা তখন ঘুমিয়ে আছে, মাথাটা কাচের পাশে ঠেস দিয়ে। আমি একা চালাচ্ছিলাম। হঠাৎ কেবিনের ভেতরে একটা তীব্র ঠান্ডা হাওয়া ঢুকলো। এদিকে জানালাগুলো বন্ধ। তারপর স্পষ্ট শুনতে পেলাম পেছন থেকে একটা নিঃশব্দ হাসির আওয়াজ, যেন কেউ দম বন্ধ করে হাসছে। আমি ঘাড় ঘোরাতে পারছিলাম না, শরীর কেমন পাথর হয়ে গেল। ওই আওয়াজটা ধীরে ধীরে জোরালো হতে লাগলো। তারপর একদম কান ঘেঁষে, তুমি আবার এসেছো? আমার বুক কাঁপতে লাগলো। স্টিয়ারিং থেকে হাত ছুটে যাচ্ছিল। সামনে রাস্তার মাঝে হঠাৎ একটা সাদা ছায়া দেখা দিল। আমি ব্রেক কষলাম। গাড়ি প্রায় উল্টে গেল। রাজা চিৎকার করে উঠে বলল, কি হয়েছে দাদা? আমি কাপা গলায় বললাম, সামনে কেউ দাঁড়িয়েছিল। ও রাজা নিচে নেমে দেখল কেউ তো নেই। আমি তখন শ্বাস নিতে পারছি না, বুকটা ধরপড় করছে। রাজা বলে, দাদা থামেন, একটু পানি খাই। আমি নামলাম না, শুধু হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার ধারে একটা সাদা কাপড় উঠছে, যেন কেউ হেঁটে গেল ঠিক এখনই। রাজা কিছু দেখেনি। আমি তখন শুধু ইঞ্জিন চালিয়ে দিলাম। বললাম, চল 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 চল, এখান থেকে বেরোই। প্রায় আধ ঘন্টা পর একটা টোল প্লাজা পড়ল। গিয়ে থামলাম। গার্ড এসে টোকা দিয়ে বলল, কোথা থেকে আসছেন? আমি বললাম, কলকাতা। সে বলল, এই রাস্তা দিয়ে রাতের বেলায় চালান? আমি বললাম, জি, কাজ তো করতে হয়। গার্ড কেমন যেন চমকে ওঠে। আমি বললাম, কি হয়েছে?
গার্ডকে জিজ্ঞাসা করাতে সে ওই চায়ের দোকানের মতন একই কথা বলল। আমি আর কিছু বললাম না, টাকা দিয়ে পাশ কাটালাম। কিন্তু ওখান থেকে বেরিয়েই কিছু অদ্ভুত ঘটল। ট্রাকের পেছনের আয়নায় স্পষ্ট দেখলাম রাজা নেই। আমি থমকে গেলাম, চিৎকার করে ডাকলাম, রাজা, এই রাজা! কোনো সাড়া নেই। আমি দরজা খুলে নিচে নেমে এলাম। রাস্তা ফাঁকা, হালকা বাতাস বইছে। হঠাৎ গাড়ির ভেতর থেকে শুনতে পেলাম রাজার কণ্ঠ, দাদা, ভয় কিসের? আমি পেছনে তাকিয়ে দেখলাম রাজা বসে আছে, কিন্তু ওর চোখ একদম ফাঁকা, কপাল থেকে রক্ত গড়াচ্ছে আর মুখে হাসি। আমি দৌড়ে পালাতে গিয়েছিলাম, কিন্তু পা নড়ছিল না, যেন কেউ পা চেপে ধরে রেখেছে। ঠিক তখনই কানে শুনলাম সেই একই গলা, তুমি কি আমায় দেখেছো? আমি চিৎকার করে জ্ঞান হারালাম। পরদিন সকাল প্রায় 8টার দিকে আমি চোখ খুললাম। দেখি আমি একদম হাইওয়ের পাশে পড়ে আছি। লোকজন জড়ো হয়েছে, কেউ জল দিচ্ছে। আমার ট্রাক রাস্তার পাশে পড়ে আছে, দরজা খোলা। পুলিশ এসে আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি সব খুলে বললাম। আমি রাজার কথা জিজ্ঞেস করলাম, তারা কিছু বলতে পারলো না। তাদেরকে সবটা বললাম। আমি তাদের বিশ্বাস করাতে পারিনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি ওই ছেলেটা নাকি সেই দিনই সকালে পথ দুর্ঘটনায় মারা গেছে। আমি আর কিচ্ছু বলতে পারিনি। সেদিন রাজা কেন এমন আমার সাথে করলো, কি হলো, আমি আজও কিছু বলতে পারবো না। তবে একটা কথা আমি বলতে পারি, এই ঘটনার এক শিকেও মিথ্যে না। আমি তোমাদেরকে যতটুকু বলেছি ততটুকুই সত্যি। এখানে কোনো রকম অতিরঞ্জিত কিছু লেখা নেই, কোনো কিছু বাড়িয়ে লেখা নেই। তো অমিত, এই ছিল ঘটনা। আর এই ঘটনা লিখতে লিখতে আমার আরও পুরনো একটা ঘটনার কথা মনে পড়ে গেল, সেটাও তোমাকে আমি বলি। আর হ্যাঁ, আমার কাছে এরকম আরও ঘটনা আছে যেগুলো শুনলে লোকজন একদম চমকে উঠবে, একদম ইউনিক কিছু শুনতে পাবে। সেই ঘটনাটাও আমি তোমাকে শেয়ার করছি। ওই সময়টা ছিল 2012 সালের দিকে। তখন বড় বড় কোম্পানির পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিতাম। সারা জীবনই রাস্তায় কাটতো আমার, একরাশ ধুলো, হেডলাইটের ঝলকানি আর ইঞ্জিনের গর্জনের মধ্যে। সেদিনও ঠিক আগের মতোই সন্ধেবেলায় হাওড়ার দিক থেকে মাল তুলে রওনা দিয়েছিলাম মেদিনীপুরের দিকে। মালটা ছিল সিমেন্টের বস্তা। হিসেব মতো রাতের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু দুপুরের পর হঠাৎ শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। তারপর রাস্তায় শুনলাম সামনে একটা দুর্ঘটনা ঘটেছে। পুলিশ রোড ব্লক করে দিয়েছে, ফলে সব গাড়ি থেমে আছে। যে অংশটা বন্ধ হয়েছে সেটা এক জঙ্গল ঘেরা রাস্তা। লোকজন বলে রাতে কেউ সেখানে গাড়ি থামায় না, কেউ কেউ নাকি সেখানে অদ্ভুত কিছু দেখেছে। কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না, ভাবতাম সবই গাঁজাখুরি কথা। তখন প্রায় 8টা। বৃষ্টিটা একটু ধরে এসেছে, কিন্তু বাতাসে ভেজা মাটির গন্ধ, চারপাশের গাছের সারি, অন্ধকারে হেডলাইটের আলোয় সামনের রাস্তা ছাড়া কিছুই দেখা যায় না। কিছু দূর এগোতেই দেখলাম বিশাল ট্রাকের লাইন। বুঝলাম ঘটনাটা এখানেই ঘটেছিল। পুলিশ এখনও রাস্তা খুলে দেয়নি। আমি গিয়ে একটা ফাঁকা জায়গা পেয়ে লরিটাকে দাঁড় করালাম। সামনে পেছনে দুটো ট্রাক, কিন্তু আমার জায়গাটা একটু আলাদা, ডান দিকে ঘন জঙ্গল। যাই হোক, জানালাটা নামিয়ে বিড়ি ধরালাম। ইঞ্জিন তখনও চলছিল। দূরে কোথাও ট্রাকের আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ মনে হলো পাশের জঙ্গলের ভেতর থেকে কারোর হাঁটার শব্দ আসছে। শুকনো পাতার ওপর দিয়ে কেউ হাঁটছে ধীরে ধীরে, নিয়মিত পায়ে পায়ে। আমি ভাবলাম হয়তো কোনো পশু, কিন্তু আওয়াজটা থামছিল না, বরং আরও কাছে আসছিল। আমি টর্চ ধরলাম। হেডলাইটের আলোয় রাস্তার ধারে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখলাম। মানুষ মনে হচ্ছিল, কিন্তু বুঝতে পারছিলাম না কে। আমি জানালা দিয়ে মাথা বের করে চেঁচিয়ে বললাম, এই এই, কে ওখানে? কোনো উত্তর এলো না, ছায়াটা নড়লও না। আমি তখন ভাবলাম হয়তো কোনো পথচারী বা কোনো শ্রমিক, কিন্তু মিনিট 5 পরেই দেখি জায়গাটা ফাঁকা, ছায়াটা উধাও। বৃষ্টি আবার শুরু হলো টিপটিপ করে, জানলার কাছে জল পড়ছে। আমি তখন নিজের ব্যাগ থেকে শুকনো রুটি বের করে খেতে বসেছি। তখন রাত প্রায় 11টা।
ঠিক তখনই আবার শুনলাম সেই হাঁটার শব্দ, একদম কাছ থেকে। মনে হলো কেউ লরির দরজার পাশ দিয়ে হাঁটছে ধীরে ধীরে। ইঞ্জিনটা বন্ধ ছিল, তাই শব্দটা একদম স্পষ্ট। তারপর হঠাৎ শব্দ হলো, যেন কেউ লরির দরজায় হালকা টোকা দিল। আমি কেঁপে উঠলাম, ভাবলাম হয়তো অন্য কোনো চালক সাহায্য চাইছে। জানালা খুলে তাকাতেই দেখি কেউ নেই। রাস্তাটা একদম ফাঁকা, হেডলাইটের আলোয় শুধু বৃষ্টি আর গাছের ছায়া। আবার ঠক শব্দটা এলো। এবার অন্য পাশ দিয়ে আমি টর্চ জ্বালিয়ে আলো ফেললাম। কাদা মাটিতে এক পাশের একটা পায়ের ছাপ দেখা গেল। এক জোড়া নয়, একটাই, যেন কেউ এক পাশে হেঁটে এসেছে। আমার হাত কাঁপতে লাগলো, আর ঠিক তখনই টর্চ নিভে গেল। আমি ইঞ্জিন চালাতে গেলাম, কিন্তু লরি স্টার্ট নিচ্ছিল না। 3 বার চেষ্টা করার পর ইঞ্জিনটা জ্বলে উঠল। হেডলাইট জ্বলতেই দেখি রাস্তার সামনে একটা মহিলা দাঁড়িয়ে। একটা অদ্ভুত রঙের শাড়ি, ভিজে চুল, কাঁধে লেগে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখলাম ওর মুখটাই নেই, একদম ফ্যাকাশে। চোখ মুখ কোথাও বোঝা যাচ্ছে না, যেন পুড়ে গেছে। আমি ভয়ে হর্ন চাপলাম, কিন্তু হর্ন কাজ করছে না। ও আস্তে আস্তে এক পা করে এগিয়ে এলো। তারপর এক মুহূর্তে হেডলাইটের আলো থেকে অদৃশ্য হয়ে গেল। আমি গিয়ার পাল্টে গাড়িটা পেছনে নিতে চাইলাম, কিন্তু রাস্তা পেছন দিকেও অন্ধকারে ঢাকা। তখনই শুনতে পেলাম লরির ছাদে কেউ হাঁটছে। আমি চুপ করে বসে আছি, বুকের ভেতর যেন ইঞ্জিনের মতন কাঁপুনি চলছে। এক সময় সাহস করে নেমে টর্চের আলো ফেললাম। ছাদে কিছুই নেই, কিন্তু মাটিতে আবার সেই এক পাশের পায়ের ছাপ। লরির চারপাশ ঘুরে বেড়াচ্ছে। তারপর কোথায় থেকে যেন খিক খিক হাসির আওয়াজ এলো, একদম নিঃশব্দের মতো। মনে হলো জঙ্গলের ভেতর থেকেই কেউ হাসছে। আমার গলাটা শুকিয়ে গেল। চেঁচিয়ে বললাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু বাতাসে বৃষ্টির গন্ধ। তারপর হাসিটাও মিলিয়ে গেল। আমি দ্রুত দরজা বন্ধ করে ভেতরে ঢুকে সিটে বসে পড়লাম। ভাবছিলাম সকাল হোক, এক মুহূর্ত এখানে থাকবো না। রাত তখন প্রায় 2টো। অজান্তেই চোখটা লেগে গেল, কিন্তু ঘুমের মধ্যেই মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে, অরু, অরু। আমি চমকে উঠে বসলাম। চোখ খুলে দেখি লরির কাছের ওপারে কেউ দাঁড়িয়ে। মুখ দেখা যাচ্ছে না, আর কখনো কখনো হাত দিয়ে কাছে চাপড় মারছে। আমি স্থির হয়ে বসে আছি, শরীরের প্রতিটা রক্ত জমে গেছে। বাইরের বৃষ্টি তখনও প্রায় থেমে এসেছে, কিন্তু সেই ভিজে বাতাসের গন্ধ আর নিস্তব্ধতা যেন আরো ঘন হয়ে আসছে। জানলার ওপারে দাঁড়িয়ে থাকা ছায়াটা ধীরে ধীরে কাচের খুব কাছে চলে এলো। আমি ঠিক বুঝতে পারছিলাম না। ওর মুখের জায়গাটা একদম ফাঁকা, কোনো চোখ নেই, কোনো ঠোঁট নেই, কেবল ফ্যাকাশে ত্বকের মতন কিছু একটা। তারপর হঠাৎ ওর হাতটা কাচে ঠেকলো। কাচের উপর জল পড়ল না, বরং যেন ছায়ার ভেতর থেকে ধোয়ার মতন কিছু বেরিয়ে এলো। আমার বুকের ভেতর যেন কিছু একটা ফেটে গেল। আমি চোখ বন্ধ করে এক লাফে হেডলাইট নিভিয়ে দিলাম। অন্ধকারে সব নিঃশব্দ হয়ে গেল, কিন্তু তখনও মনে হচ্ছিল কেউ জানলার বাইরে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল। তারপর এক সময় সেই ঠক ঠক শব্দটা থেমে গেল। আমার বুকের ভেতর যেন কিছু একটা ফেটে গেল। আমি চোখ বন্ধ করে এক লাফে হেডলাইট নিভিয়ে দিলাম। অন্ধকারে সব নিঃশব্দ হয়ে গেল, কিন্তু তখনও মনে হচ্ছিল কেউ জানালার বাইরে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল। তারপর এক সময় সেই ঠক ঠক শব্দটা থেমে গেল। আমি ধীরে ধীরে চোখ খুললাম। জানালার বাইরে এখন কিছুই নেই, শুধুই অন্ধকার, আর দূরে গাছের ফাঁকে এক ফালি আলো, হয়তো অন্য ট্রাকের। আমি ভেবেছিলাম ব্যাপারটা শেষ, কিন্তু ভুল করেছিলাম। ঠিক তখনই কেবিনের পেছন দিক থেকে এক অদ্ভুত আওয়াজ এলো, যেন কেউ খুব ধীরে বালির উপর দিয়ে হাঁটছে। তারপর এক মুহূর্তে বুঝলাম আওয়াজটা লরির ভেতর থেকেই আসছে।
আমি পেছনে তাকাতেই বুকের ভেতরটা হিম হয়ে গেল। আমার আমার ঠিক সিটের পেছনে একটা মেয়ে বসে আছে, একদম চুপচাপ বসে আছে। আমি চেঁচিয়ে উঠতে গিয়েও পারলাম না, গলা শুকিয়ে গেল, চোখ দুটো বড় হয়ে গেল। মেয়েটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। মুখটা একদম আগের মতো, চোখ মুখ কিচ্ছু নেই, শুধু মুখের মাঝখান থেকে একটা ভেজা কালচে দাগ গড়িয়ে পড়েছে নিচে। আমি যেভাবে পেছন ঘুরে তাকিয়েছিলাম সেইভাবেই জমে গিয়েছিলাম, যেন নড়তেও পারছিলাম না। মেয়েটা আবার আস্তে আস্তে বলল, একটাই শব্দ, খুব নিচু, গলা ভাঙা, ফিরে যাও, ফিরে যাও। তারপর সব নিঃশব্দ হয়ে গেল, বাইরের বাতাসও যেন থেমে গেল। আমি কাঁপতে কাঁপতে দরজা খুলে বাইরে নেমে পড়লাম। বৃষ্টির কাদা মাখিয়ে রাস্তার মাঝে দাঁড়ালাম। চারপাশে অন্ধকার, দূরে অন্য ট্রাকের আলো নিভে গেছে। মনে হলো পুরো রাস্তা যেন ফাঁকা, শুধু আমার লরিটাই দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে সামনের দিকে গেলাম। একটা ট্রাকের কাছে পৌঁছে দেখি চালক নেই, কেউ নেই, সব দরজা খোলা, একটাও মানুষ চোখে পড়ছে না। আমি হাঁপাতে হাঁপাতে ডাকলাম, হ্যালো হ্যালো, কেউ আছো? আরে আশেপাশে কেউ আছো কি? কিন্তু কোনো সাড়া নেই। তখনই হঠাৎ লরির দিক থেকে একটা আওয়াজ এলো। মনে হলো ইঞ্জিন নিজেই চালু হলো। তারপর হেডলাইট জ্বলে উঠল, আর সেই আলোই রাস্তার মাঝখানে আমি স্পষ্ট দেখলাম সেই ছোট্ট মেয়েটা দাঁড়িয়ে আছে। এবারও মুখ দেখা যাচ্ছে, কিন্তু মুখটা আসলে মুখ নয়, পুরো যেন জ্বলে গলে গেছে। আর ওর হাতের একদিকে বড় একটা ক্ষত, সেখান থেকে রক্ত ঝরছে। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে আছি। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে, পা টেনে টেনে হাঁটছে। আমি পেছাতে পেছাতে রাস্তার ধারে এসে গাছের গায়ে ঠেকলাম। তখন ও আমার কাছাকাছি। মুখের হালকা আলোয় দেখলাম ওর চোখের জায়গাটাই একদম ফাঁকা গর্ত। আমার ঠোঁট শুকিয়ে গিয়েছিল, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। হঠাৎ ওর গলা থেকে একটা ভাঙা শব্দ বেরোলো, যেন কেউ কাঁদছে আর হাসছে একসাথে। তারপর বলল, তুমি তুমি ওইখানে ছিলে? আমি কাপা গলায় বললাম, কে 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 তুমি কে? ওর মুখের দিক থেকে শুধু শো শো বাতাস বেরোলো। তারপর হঠাৎ সব নিঃশব্দ। মেয়েটা এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। শুধু হেডলাইটের আলোয় দেখা গেল রাস্তার ওপর একজোড়া পায়ের ছাপ কাদার মধ্যে। তারপর মিলিয়ে গেল ধীরে ধীরে। আমি পেছন ঘুরে দেখি রাস্তার অন্য প্রান্তে একটা পুরনো বাঁধানো জায়গা। মনে হলো কেউ দুর্ঘটনায় মারা গিয়েছিল হয়তো। আমি সেই দিকে এগিয়ে গেলাম। সেখানে একটা ছোট্ট পাথর বসানো, তার উপর ঘোলা বৃষ্টির জলে লেখা কিছু অক্ষর। বুঝতে পারলাম ঠিক এই জায়গায় একজনকে সমাধি দেওয়া হয়েছিল। যাই হোক, আমি আর কোনো রকম দেরি না করে সেখান থেকে বেরিয়ে এলাম। তারপরেই শুনলাম কিছু বছর আগে ওই রাস্তায় এক লরি উল্টে পড়ে আগুন ধরে গিয়েছিল। চালক বেঁচে গিয়েছিল, কিন্তু পাশে বসা একটা মেয়ে, যার নাম ছিল সুনিতা, পুড়ে গিয়েছিল পুরো শরীর সহ। আর লোকজন বলতো রাতে মাঝে মাঝে নাকি ওকে দেখা যায় লরির সামনে। তখন আমি বুঝলাম আসলে বিষয়টা কি। কিন্তু আমি যে সেই যাত্রায় বেঁচে ফিরেছি, এটাই আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। এই ছিল আমার আরও একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা তো অনেকে শুনে ভাববে, এমনও হয়? এতটা ভয়ের কিছু হওয়ার পরে আমি কি করে বেঁচে আছি? আমিও তোমাদের কাছে সেম কোশ্চেনটাই করছি। আমার হয়তো আয়ু ছিল, তাই আমি বেঁচে ফিরেছি বলতে পারো। সত্যি কথা বলতে এমন ঘটনা না কেমন যেন একটা মনের মধ্যে শিহরণ জাগায়। কিন্তু যার সাথে ঘটনা ঘটে সেই একমাত্র জানে যে কেমন লাগে। যাই হোক, এই ছিল ঘটনা। অমিত আশা করছি তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে পড়ে শুনিও। আর এইরকম টাইপের ইনসিডেন্ট তুমি যদি আরও শুনতে চাও আমাকে অবশ্যই জানিও। একদম খুব ভালো লেগেছে গো, একদম ইউনিক ঘটনা। আমিও তো চাই যে তোমরা এরকম টাইপের ঘটনা আমাকে শেয়ার করো, যাতে আমি খুব সুন্দর করে সবাইকে শোনাতে পারি। বাট আপনি খুব সুন্দর করে লিখেছেন, আর যেখানে দাড়ি কমা দেওয়ার দরকার সেখানে দাড়ি কমা খুব ভালো লিখেছেন। আপনি খুব গুছিয়ে লিখেছেন, আমার একদম কিছু করতে হয়নি। যাই হোক বন্ধুরা, এই ছিল ওনার পাঠানো একটা ঘটনা। ওনার পুরো নাম হচ্ছে অরুণ। যাই হোক, তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি, তোমরা জানোই। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। হ্যালো অমিতদা, ধন্যবাদ তোমাকে আমার ঘটনাটা শোনানোর জন্য, আমার ঘটনার টাইটেল থাম্বনেলে দেওয়ার জন্য। আর একটা কথা না বললেই না, নিহাদি তোমাকে অনেক ধন্যবাদ। আমি আশিক। আমার একটা ঘটনা আগের এপিসোডে তুমি শুনিয়েছ। এখন আরও একটা অলৌকিক ঘটনা আছে যেটা আমার সাথে ঘটে গেছে, তার মধ্যে এটা একটা। তো বেশি কথা না বলে সরাসরি ঘটনাতে আসি। আমার যারা ফ্রেন্ড ছিল, তো তারা পড়াশোনা ছেড়ে নিজের কাজে, কেউ কলকাতায় গিয়ে কাজ করতো, কেউ গাড়ি চালাতো, কেউ আবার গ্রামে এটা সেটা করে দিন পার করতো। আর আমি পড়তাম খুব কম, ঘুরতাম বেশি। পুজোর ছুটি পেলে কিংবা ঈদের ছুটিতে আমরা একটা প্ল্যান করলাম। আমাদের গ্রাম থেকে কয়েকটা গ্রাম পরে একটা গ্রামে মেলা বসে, খুব ধুমধাম হয়, সেখানে আমরা সবাই যাব। তো সেই মতো সবাই রাজি হয়ে গেল। কথা মতো কিছুদিন পর মেলা বসলো। আমরা ঠিক করলাম একদিন একটা ডান্স প্রোগ্রাম হয়, সেই দিনই যাব। মেলা দেখাও হবে, ডান্স দেখাও হবে। তখন ছিল শীতের সময়। আমরা 3 জন বন্ধু মিলে চলে গেলাম মেলা দেখতে। আগেই বলি, আমাদের গ্রামের 2 দিকে 2টা হিন্দু গ্রাম, আর আমাদের গ্রামটাই শুধু মুসলিম গ্রাম। আমাদের গ্রামে হিন্দু আছে, কিন্তু বেশি না, 4-5টা বাড়ি, শুধু হিন্দু আর বাকি সব মুসলিম। কিন্তু আমাদের মাঝে এমন কোনোদিনও কিছু হয়নি, সবাই মিলেমিশে থাকি। সে যাই হোক, 2টো গ্রামের শ্মশান একটাই ছিল। আগে মানুষ পোড়াতো, এখন আর পোড়ায় না। আমার দাদুর আমল থেকে বন্ধ হয়ে গেছে। এখন পরিত্যক্ত শ্মশান বলেই সবাই চেনে। এখনও নাকি মাঝে মাঝে সেখানে কান্না চিৎকার শোনা যায়। আমাদের মেলা ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেল, প্রায় রাত 2টা। আমরা 3 জন বন্ধু মিলে মজাক মস্তি করতে করতে চলে আসছিলাম। যখন সেই পরিত্যক্ত শ্মশানের কাছে এলাম, তখন মনে হলো ওখানে ঠান্ডা একটু বেশি, চারিদিক গাঢ় অন্ধকার দিয়ে ঢাকা। শ্মশানে একটা বড় বটগাছ আছে, যেটা অন্ধকারে দেখে মনে হচ্ছে কোনো এক দৈত্য দাঁড়িয়ে আছে। যখন শ্মশানের পাশ দিয়ে যাচ্ছি, কানের কাছে খুব ক্ষীণ তবে পরিষ্কার কান্নার আওয়াজ আসলো। শুধু আমি না, সবাই শুনতে পেলাম, কিন্তু কেউ কাউকে বললাম না। আরও একটু এগিয়ে যেতেই শুনলাম চিৎকার করে কেউ আর্তনাদ করছে, কান ফেটে যাওয়ার মতন। তখন আমাদের 3 জনের ভয়ে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, মুখ থেকে কোনো কথা বার হচ্ছে না। আমরা দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু পারলাম না। আমাদের হাত পা কোনো শক্তি বলে বেঁধে দিয়েছে মনে হচ্ছে। চিৎকার করতে চাইলাম, কিন্তু কারোর মুখ দিয়ে কোনো আওয়াজ বার হলো না। হঠাৎ দেখলাম শ্মশানের মধ্যে একটা জায়গায় আগুন লেগে গেল, যেমন চিতা জ্বালাই সেই রকম। সঙ্গে সঙ্গে একটা মাংস পোড়া গন্ধে চারিপাশটা ভরে গেল, আর তার সাথে কান্না মিশ্রিত চিৎকার করে কেউ বলছে, আমাকে ছেড়ে দাও। আমরা 3 জন সেদিকেই তাকিয়ে আছি, কিন্তু আমরা এটা বুঝলাম না কে এরকম করছে। আমরা পেছনে ফিরতেই দেখি একটা নারী মূর্তি দাঁড়িয়ে। সেটা দেখে হৃৎপিণ্ডটা ধক করে উঠল। এটা কাকে দেখছি আমরা? এটা কোনো মেয়ে না, পুরো শরীর পোড়া, গায়ে কোনো কাপড় নেই, সব চামড়া ঝলসে গেছে, শরীর থেকে মাংস খসে পড়ছে, চোখটা ধূপ করে জ্বলে বন্ধ হয়ে গেল। এটা দেখে হৃৎপিণ্ড বার হওয়ার মতন অবস্থা। আমরা সবাই অজ্ঞান হয়ে পড়লাম। তারপর কি হলো জানি না। গাছের পাতার উপর কুয়াশা পড়ে বৃষ্টির মতন আমাদের মুখে পড়ছে। তখন আমাদের জ্ঞান ফিরল। চোখ খুলে দেখি ভোরের আলো ফুটে গেছে। রাতের কথা মনে পড়তেই শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। সেখান থেকে উঠে কোনো রকমে বাড়ি এলাম। বাড়ি এসে কাউকে কিচ্ছু বলিনি, কারণ বললে বকাবকি করবে। তবে ঘটনাটা কিন্তু এখানেই শেষ না, আরও কিছু আমাদের জন্য অপেক্ষা করছে, যেটা আমরা অজানা। দিনের বেলায় কিচ্ছু হয়নি, যা ঘটার ঘটল রাতে। রাতে ঘুমিয়ে আছি,
ঠিক কয়টা বাজে জানি না, একটা খসখস শব্দ হচ্ছে ঠিক আমার রুমের বাইরের দিকে। মনে হচ্ছে বাড়ির বাইরে কেউ হেঁটে বেড়াচ্ছে। আমার রুমের ডিম লাইট জ্বলছে, বাইরেটা পুরো অন্ধকার। সে অন্ধকারে দেখলাম আমার রুমের জানলায় কেউ দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। চোখটা জ্বলছে তার, কি বিভৎস তার মুখ। একটা পোড়া গন্ধে রুমটা ভরে গেছে। সে হাত বাড়িয়ে আমাকে ডাকছে, মনে হচ্ছে তার হাত আস্তে আস্তে জানালা ভেদ করে আমার দিকে এগিয়ে আসছে। যেই না আমাকে ধরতে যাবে, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ধর্মড়িয়ে ঘুম থেকে উঠে দেখি কোথাও কেউ নেই। এত ঠান্ডার মাঝে আমি ভিজে ঘেমে গেছি। হঠাৎ চোখ গেল জানলার দিকে। জানালাটা তো বন্ধ করা, তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? সেই রাতে আর ঘুম হলো না, রাতটা জেগেই কাটিয়ে দিলাম। সকালে গেলাম বন্ধুদের কাছে, তারাও একটা জিনিস দেখে ভয় পেয়েছে। তারপর ভাবলাম বাড়িতে জানানো দরকার। বিকেলে বাড়িতে বললাম, শুনে সবাই ভয় পেল, আবার বকাও দিল। বলল কালকে সকালে ওঝার কাছে নিয়ে যাবে। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গেলাম, ঘুমিয়েও গেলাম। মাঝরাতে দেখলাম আবার একটা ঘটনা, তবে বাইরে না, রুমের ভেতর চলে এসেছে একটা নারী। কি ভয়ঙ্কর সে দৃশ্য! কাপড় পুড়ে গায়ে চিপকে গেছে, চামড়াটা ঝুলছে গেছে, রুমটা পোড়া গন্ধে ভরে গেছে। শরীর থেকে মাংস খসে খসে আমার রুমে পড়ছে আর আমাকে ডাকছে। সে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কি ঠান্ডা তার হাত! আমার পুরো শরীর জমে যাওয়ার মতন অবস্থা। চিৎকার করতে চাইছি, কিন্তু মুখ থেকে কোনো রকম আওয়াজ বার হচ্ছে না। মনে হচ্ছে কেউ আমার গলাটা টিপে ধরে আছে। আমাকে টানতে টানতে সেই পরিত্যক্ত শ্মশানের কাছে একটা বট গাছের নিচে নিয়ে চলে এসেছে। চারিদিকে কালো অন্ধকারে ঢাকা। সেই রাতটা ছিল অমাবস্যার রাত। দূর থেকে কিছু শিয়াল একসঙ্গে কান্না করে উঠল। তার সঙ্গে মিশে আছে সেই নারী মূর্তির কান্না ভরা চিৎকার। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওটা কান্না নয়, কেউ যেন অধীর উল্লাসে হাসছে। আমার এই অবস্থাটা দেখে আমি হাত ছাড়ানোর জন্য ছটপট করছি, কিন্তু কিছুতেই পারছি না। কি ভয়ঙ্কর দৃশ্য! মনে হচ্ছে প্রাণটা বার হয়ে গেল। তখনই হুট করে আমার ঘুমটা ভেঙে গেল। আমি বুঝতে পারলাম স্বপ্ন দেখছি। হাঁপাতে লাগলাম। মনে হচ্ছে অজানা এক শক্তি আমার গলাটা টিপে ধরেছিল। আমার পাশে মা বাবা দুজনেই দাঁড়িয়ে আছে। আমার এই অবস্থা দেখে বাবা মাও ভীষণ ভয় পেয়ে গেছে। আমার পুরো শরীর ঘামে ভিজে আছে। তাহলে কি আমি এতক্ষণ স্বপ্নই দেখছিলাম? রুমে পোড়া গন্ধটাও আর নেই। মনে হচ্ছে কিছু হয়নি, সব স্বাভাবিক। সেই রাতটা বাবা মার সঙ্গে জেগেই কাটিয়ে দিলাম। সকালে রওনা দিলাম কবিরাজের কাছে। সেখানে গিয়ে কবিরাজ বলল, আমি একটা ভুল করেছি, তাই আমার সঙ্গে এমন হচ্ছে। আর সেই ভুলটা হলো, আমি মেলা দেখতে যাওয়ার পথে আমার খুব জোরে বাথরুম পেয়েছিল। তাই কিছু না ভেবে ওই শ্মশান লাগোয়া একটা বট গাছের আড়ালে বাথরুম করেছিলাম। সেই বাথরুমের ছিটা পড়েছে ওই বট গাছের ওপর, আর ওই বট গাছের ওপর ওই নারী মূর্তি থাকে, যাকে আমি দেখেছি। তাই আমার সঙ্গে এমনটা হচ্ছে। যাই হোক, এরপর কবিরাজ আমাকে ঝাড়ফুঁক করে দিয়ে একটা তাবিজ দিলেন আর বললেন ওই বট গাছের কাছে গিয়ে ভুলের ক্ষমা চাইতে, আর গাছটাকে জল দিয়ে ধুয়ে ধূপকাঠি জ্বালিয়ে আসতে। আমি সেই দিন বিকেলে গিয়ে সেটাই করলাম। ক্ষমা চেয়ে ধূপকাঠি জ্বালিয়ে চলে এলাম। আমার সঙ্গে আমার ওই দুই বন্ধু ছিল। তারপর থেকে আমার সাথে আর কিচ্ছু হয়নি। দাদা, ঘটনাটা এই পর্যন্তই। তোমার ভালো লেগে থাকলে অবশ্যই ভৌতিক কথা পরিবারে পড়ে শুনিও। হয়তো গুছিয়ে লিখতে পারিনি, তুমি তোমার মতন করে গুছিয়ে নিও। আর একটা কথা আমরা সবাইকে বলতে চাই, যখন বাইরে কোথাও যাবে বা থাকবে, কোনো জায়গায় বাথরুম করার আগে দেখে নেবে। আর যদি পারো না করার চেষ্টা করবে, কারণ আমাদের সাথে যেটা হয়েছে সেটা তোমাদেরও হতে পারে। আর আমার দুই বন্ধুর নামটা প্লিজ হ্যালো করে বলে দিও। একজনের নাম মেহেদি হাসান আর একজন জাকির হোসেন। হ্যালো জাকির, হ্যালো মেহেদি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড বলতে পারো। আশা করছি এই এপিসোডটা তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটাও জানাবে। চলো আর দেরি করব না, এবার আমরা শুরু করে দেব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে এসকে আরাফুল হোসেন, সেকেন্ড কমেন্ট করেছে অভিজিৎ দাস, থার্ড কমেন্ট করেছে লক্ষ্মণ সর্দার। তিনজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে স্বপ্না বাজাল,
অঞ্জলি মণ্ডল, পূর্ণ ঘোষ, সুস্মিতা চরণ, শ্রীমান দে, সঞ্জীব ঘোষ, সুদেশনা কায়াল, অনন্যা ভৌমিক, অঞ্জলি মণ্ডল, সুমন দেব বর্মন, জবা দেবী লিখেছে, হ্যালো আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি, আমার নামটা আপনি অবশ্যই নেবেন। হ্যালো জবাদি। তারপরে আরও কমেন্ট করেছে দিলশাদ আহমেদ, সৌরভ দাস, নিবেদিতা হালদার, সুব্রত সি, দেবিকা মণ্ডল, শামিমা রাড়ি, রিক মণ্ডল, সঙ্গীতা মজুমদার, তন্নি হালদার, চুমকি ঘোষ, মনীষাহা দোয়েল লিখেছে, চলে এলাম ঠিক টাইমে, কদিন কমেন্ট করতে পারিনি, ঠাকুর দেখতে গিয়েছিলাম, নো প্রবলেম। তারপরে কমেন্ট করেছে বং বয়, সরকার ডায়েরিস, শিহাব শাফিরুদ্দিন, মনিকা ত্রিপুরা লিখেছে, ভয়ঙ্কর ঘটনা, সিট বেঁধে বসে পড়লাম একদম। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, হিরো বয় লিখেছে, অনেক পুরনো সাবস্ক্রাইবার, প্রায় 3 ইয়ার আগের, বাট আমি কমেন্ট করি না কারণ আমি অনেকগুলো গল্প জড়ো হলে একসঙ্গে শুনি তাই। ঠিক আছে, নো প্রবলেম। তারপরে কমেন্ট করেছে আয়ুক, সুমন্ত দাস, রোহিত সান্ত্রা, মলি পাল, বিকি বাগচি, সৌরভ ঘোষ লিখেছে, আমি এসে গেছি দাদা, কেমন আছো দাদা? সরি দাদা, কাজে একটু ব্যস্ত ছিলাম তাই তোমার দেওয়া ঘটনাগুলো ঠিক করে শুনতে পারছিলাম না, তুমি কেমন আছো জানিও। ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে কার্তিক সাহা লিখেছে, দাদা পুজো কেমন কাটলো তোমার জানিও, লাভ ইউ ভৌতিক কথা। খুব ভালো কেটেছে গো, তোমাদের কেমন কাটলো জানিও। তারপরে কমেন্ট করেছে সোমা বেরা, প্রণব সাহা, এমডি মন, সন্দীপ হোর, রোহিত, দীপশ্রী দাস, সমীর সরকার, সুমিত ঘোষ লিখেছে, হালকা হালকা কুল আমেজ প্লাস অমিতদার ভয়েস, স্বর্গসুখ। থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে পাখি লিখেছে, দাদা ভাই সবার লাস্ট কমেন্ট আমি করলাম, আজ 1 ইয়ার কমপ্লিট হলো আমি ভৌতিক কথা পরিবারের সঙ্গে যুক্ত আছি, ঘটনাগুলো শুনি, আমি এই প্রথম ইউটিউবে কাজ শুরু করলাম, একটু আশীর্বাদ করো যেন সফল হতে পারি। একদম জাস্ট কাজ করে যাও, কিচ্ছু ভেবো না। তারপরে কমেন্ট করেছে কবিতা সরকার, মোহিনী পাল, মলয় চক্রবর্তী, শান্তনু ভট্টাচার্য, সুশান্ত সাহা, দিগন্ত সামন্ত, ঝিলিক সাধু খান, অমিতা ঠাকুর, কার্তিক সাহা, এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।